নমস্কার বন্ধুরা, আমি রাজন্না বলছি। বিশ্বরূপ দর্শনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইউএস কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সম্প্রতি ভারতকে কান্ট্রি অফ কনসার্ন ঘোষণা করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে হিন্দু এক্সট্রিমিজম বাড়ছে, সিএএ আইন বৈষম্যমূলক, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা প্রশ্নের মুখে। কিন্তু এটা কি সত্যি নাকি পশ্চিমের একটি পরিকল্পিত গেম? এই ভিডিওতে আমরা জানব ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম আসলে কারা, তাদের রিপোর্টের পেছনে রাজনীতি কি, 2014 পরবর্তী ভারত কিভাবে সিভিলাইজেশন স্টেটে পরিণত হচ্ছে আর তা কেন পশ্চিমকে ভয় ধরাচ্ছে, হিন্দু ধর্মগ্রন্থ বিকৃতির গল্প, শেলডন পোলক, ওয়েন্ডি ডানিগারদের ডাইজেশন কৌশল কি, ওয়াকফ বিল ও অবৈধ অভিবাসন নিয়ে আগামী দিনে বড় সংঘাতের ইঙ্গিত, কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের এজেন্ডা, মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার নামে ভারতকে অস্থির করার প্ল্যান। এই রিপোর্ট শুধু কাগজে সীমাবদ্ধ নয়, এটি ভারতের সাংস্কৃতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি সিস্টেম্যাটিক আক্রমণ। ভিডিওটি দেখুন এবং নিজেই বিচার করুন, ইউএসসিআরএফ এর রিপোর্টে সত্য নাকি ষড়যন্ত্র লুকিয়ে আছে। ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ইউএসসিআইআরএফ সম্প্রতি একটি 96 পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে তারা বেশ কিছু মন্তব্য করেছে। আমরা এই রিপোর্টটি পড়ে বোঝার চেষ্টা করছিলাম যে এতে আসলে কি আলোচনা করা হয়েছে। যদি আমি আপনাকে এই রিপোর্টের কিছু মূল বিষয় বলি, তাহলে আপনি এর পুরো চিন্তাভাবনা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। হিন্দু এক্সট্রিমিজম বাড়ছে, ভারতে হিন্দু চরমপন্থা বাড়ছে, বিশেষ করে রাম মন্দিরের উদ্বোধনের পর থেকে, অর্থাৎ 2024 সাল থেকে। এই সময়ে ভারতে হিন্দু আধিপত্যবাদের একটি ঢেউ দেখা যাচ্ছে। এই প্রবণতার সংখ্যালঘুদের জন্য সমস্যা সৃষ্টি করছে, কারণ এখন পর্যন্ত ভারতে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে হিন্দুরা সংখ্যালঘুদের উপর চাপ প্রয়োগ করছে। নাগরিকত্ব সংশোধনী আইন, রিপোর্টে বলা হয়েছে এই আইন হিন্দুদের পক্ষে পক্ষপাতদুষ্ট এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে। মানবাধিকার লঙ্ঘন, এই সব বিষয়ই বিবেচনা করে রিপোর্টে দাবি করা হয়েছে যে ভারতে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ঘটছে। ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের অবনতি, ভারতে ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র উভয়ই দুর্বল হয়ে পড়ছে। চূড়ান্ত সিদ্ধান্ত, রিপোর্টের শেষে বলা হয়েছে তারা ভারতকে একটি কান্ট্রি অফ কনসার্ন হিসেবে ঘোষণা করছে। এছাড়াও ভারতের গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রকে তারা একটি এন্টিটি অফ কনসার্ন হিসেবে ঘোষণা করছে। এই রিপোর্টের মূল বক্তব্য ভালোভাবে বুঝলে এক জিনিস স্পষ্ট হবে, এটি একটি বৃহত্তর এজেন্ডা বাস্তবায়নের কৌশল মাত্র। চলুন এটি কেন হয়েছে তা বোঝার চেষ্টা করুন। আজকের দিনে বিশ্বব্যাপী হিন্দুদের সম্পর্কে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে তা মূলত পশ্চিমা দেশগুলির তরফ থেকে প্রচারিত হচ্ছে। প্রথমত, কিছু পণ্ডিত যেমন শেলডন পোলক এবং ওয়েন্ডি ডনিগারের মতো ব্যক্তিরা হিন্দু ন্যারেটিভ, এই গ্লোবাল হিন্দু ন্যারেটিভে তারা কি করেছেন, হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের সঙ্গে যুক্ত সমস্ত ধর্মগ্রন্থকে তারা মার্কসিস্ট ফ্রেমওয়ার্কের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এই মার্কসিস্ট ব্যাখ্যার মাধ্যমে তারা এমন কিছু মতামত তৈরি করেছেন যেখানে তাদের বিশ্বাস হলো যদি হিন্দু ধর্মগ্রন্থে মানবাধিকার, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি বিষয়ে কোনো বিকল্প দৃষ্টিভঙ্গি পাওয়া যায়, তাহলে সেগুলোকে নেতিবাচক উপস্থাপন করতে হবে। তাদের লক্ষ্য হলো এই বিষয়গুলিকে সার্বজনীন বা ইউনিভার্সালাইজড করে তোলা। তাদের এজেন্ডা দুটি মূল বিষয়ের উপর ভিত্তি করে। ডাইজেশন, তারা ভারতে একটি ধারণা চালু করতে চায় যাকে আমরা ডাইজেশন বা পাচন বলি। এর অর্থ হলো হিন্দু ধর্মের সমস্ত বিকল্প দৃষ্টিভঙ্গিকে এমনভাবে উপস্থাপন বা পরিবর্তন করা যাতে তা গ্লোবাল ন্যারেটিভের অংশ হয়ে যায়। উদাহরণস্বরূপ, যদি হিন্দু ধর্মগ্রন্থে ধর্মনিরপেক্ষতা নিয়ে কোনো আলোচনা থাকে, তবে তা এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে তা গ্লোবাল ধর্মনিরপেক্ষতার ধারণার সঙ্গে মেলে। একইভাবে যদি হিন্দু শাস্ত্রে গণতন্ত্র নিয়ে কোনো আলোচনা থাকে, তবে তাকে গ্লোবাল গণতন্ত্রের ন্যারেটিভের অধীন করে ফেলতে হবে যাতে শুধুমাত্র গ্লোবাল গণতন্ত্রের ধারণাই প্রাধান্য পায়। আর বিকল্প দৃষ্টিভঙ্গিকে খর্ব করা, তাদের মূল উদ্দেশ্য হলো হিন্দু শাস্ত্রে থাকা সমস্ত বিকল্প দৃষ্টিভঙ্গিকে হেয় প্রতিপন্ন ও নিম্নমানের হিসেবে প্রতিষ্ঠিত করা। সরল ভাষায়
তারা চায় হিন্দু ধর্মের নিজস্ব ব্যাখ্যা ও দর্শনকে পশ্চিমা ধারণার অধীনস্থ করে দেওয়া, যাতে বিশ্বে শুধুমাত্র পশ্চিমা আদর্শই প্রাধান্য পায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, এটা কেন হচ্ছে? আজকের দিনে তাদের এটা করতে কেন হচ্ছে? কারণ 2014 থেকে যখন সরকার বদলেছে তখন থেকে বিভিন্ন স্তরে পরিবর্তন আসছে। উদাহরণস্বরূপ, প্রথমত 2014-15 থেকে ভারত সরকার সুনির্দিষ্টভাবে জাতি শব্দটি ছেড়ে সভ্যতা শব্দটিকে গ্রহণ করেছে। আজকের দিনে ভারত আন্তর্জাতিক স্তরে সবসময় একটি বিষয় তুলে ধরে, ভারত শুধু একটি নেশন স্টেট নয়, বরং একটি সিভিলাইজেশন স্টেট। এই পয়েন্টটা বুঝতে হবে। আপনি যখন বলেন ভারত একটি সিভিলাইজেশন স্টেট, তখন আপনি বোঝান যে ভারতের একটি প্রাচীন সাংস্কৃতিক ইতিহাস আছে, ভারতে একটি ইন্টেলেকচুয়াল ইতিহাস আছে, এবং বিশ্বের সামনে ভারতের কিছু বিকল্প দৃষ্টিভঙ্গি উপস্থাপন করার আছে। আজকের দিনে পশ্চিমা দেশগুলোর যে আধিপত্য, তারা এই বিষয়টা মেনে নিতে প্রস্তুত নয়। দ্বিতীয়ত, 2015-16 থেকে ভারত একদিকে নেশনের জায়গায় সিভিলাইজেশনের কথা বলেছে, অন্যদিকে একই সময়ে আন্তর্জাতিক স্তরে যোগাকে প্রচার করেছে। আমরা যখন যোগাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে ইন্টারন্যাশনাল যোগা ডে প্রতিষ্ঠা করেছি এবং বিশ্বের বিভিন্ন দেশে যোগাকে গণ আন্দোলনে পরিণত করার চেষ্টা করেছি, তখন পশ্চিমা দেশগুলোর বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে। তারা ভাবছে এই ভারত, যাকে তারা সবসময় অধস্তন করে রেখেছিল, যারা তাদের দৃষ্টিভঙ্গি সেকুলারিজম, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, কালচার, ট্র্যাডিশন ইত্যাদি শুনতো, আজ কিভাবে তাদের সামনে দাঁড়িয়ে বিকল্প দৃষ্টিভঙ্গি দিচ্ছে। কিন্তু এই প্রক্রিয়া এখানেই থামেনি। এরপর ভারত বিভিন্ন ধরনের করিডোর সম্পর্কিত প্রকল্প শুরু করেছে। কাশী বিশ্বনাথ করিডোর, মহাকাল করিডোর, উত্তরপ্রদেশ ও বিহারে বুদ্ধ সার্কিট, পাঞ্জাবে করতারপুর করিডোর ইত্যাদি। যত এই করিডোরগুলো তৈরি হচ্ছে, তত হিন্দু চেতনা এবং হিন্দু শিখ ঐক্য জাগ্রত হচ্ছে। এই প্রেক্ষাপটে এই গোষ্ঠীগুলি খালিস্তানের ফাল্ট লাইনকে পুনরুজ্জীবিত করেছে ভারত সরকারকে অপদস্থ করার জন্য। কিন্তু এটি এখানেই থামেনি। এরপর 2019 সালে রাম মন্দিরের রায় আসে এবং তারপর ভারতের সংবিধান থেকে আর্টিকেল 370 সম্পূর্ণভাবে বাতিল করা হয়। এরপর আসে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং তারপর 2019 সালের ন্যাশনাল এডুকেশন পলিসি, যেখানে ধর্মীয় শিক্ষা এবং বৈদিক লার্নিংয়ের উপর ফোকাস করা হয়। 2022 সালে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এর উপর সমস্ত নিষেধাজ্ঞা সালে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আসে। ইসলামিক জার্ডিকালিজমের এই পয়েন্টকে ভেঙে দেওয়া হয়। এরপর 2023 সালে G20 এর সময় ভারত কিছু হিন্দু সিম্বল ব্যবহার করে, যেমন নটরাজ, যা কসমিক অর্ডারকে সাইনিফাই করে, সেটিকে ওয়েলকাম সিম্বল হিসেবে ব্যবহার করা হয়। ইন্ডিয়া এর বদলে ভারত শব্দের ব্যবহার করা হয়। এই সিভিলাইজেশন লেগেসির পুনরুজ্জীবন আমরা সম্প্রতি মহাকুম্ভে দেখতে পেয়েছি। এখন সমস্যা হলো, এই পুরো 10 বছরের প্রক্রিয়ায় পশ্চিমা কাবাল গোষ্ঠী বুঝে গেছে যে ভারত এখন আর পশ্চিমা দেশগুলির ডিকটেট করা টার্মস ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, সেকুলারিজম মেনে নেবে না, বরং ভারত তার নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসের ভিত্তিতে নিজের ন্যারেটিভ শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক স্তরেও ডমিনেট করবে। এতে স্বাভাবিকভাবেই টেনশন তৈরি হবে। এই সময় আমাদের রিলিজিয়াস ফ্রিডমের রিপোর্টটিকে দুটি দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। প্রথমত, UCF এর মতো সংস্থাগুলি বুঝে ফেলেছে যে ভারতে এখন যে পরিবর্তনগুলি ঘটছে তা তাদের নিয়ন্ত্রণের বাইরে। দ্বিতীয় বিষয় হলো, বর্তমান সময়ে রিলিজিয়াস ফ্রিডম টাইপের প্রতিষ্ঠানগুলো বুঝে গেছে যে ভারতে যেভাবে ঘটনা প্রবাহ চলছে তাতে কিছু স্পষ্ট বিষয় তাদের কাছে পরিষ্কার হয়েছে। সম্প্রতি তারা দুটি জিনিস বুঝতে পেরেছে, ভারত সরকার কোন দিকে এগোচ্ছে এবং আগামী 1-2 বছরের মধ্যে কিছু বড় পদক্ষেপ নেওয়া হতে চলেছে। উদাহরণস্বরূপ, এখনই একটি বড় আলোচনা চলছে, ভারতের পার্লামেন্ট দ্বারা পাশ করা প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট কি বাতিল করা উচিত নাকি না, এ নিয়ে বিতর্ক হচ্ছে। পাশাপাশি চ্যারিটেবল অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট নিয়েও আলোচনা চলছে। এই আইন বাতিল করে মন্দিরগুলোর সম্পদ সরাসরি মন্দিরের হাতে দেওয়া হবে কিনা, কারণ বর্তমানের
ভারতের 80%-এরও বেশি মন্দিরের দান অর্থ রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে, যা অন্য ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো গুরুদ্বার, চার্চ বা মুসলিম চ্যারিটেবল ইনস্টিটিউশনগুলোর সম্পদে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু হিন্দু মন্দিরগুলোই এই নিয়ন্ত্রণের শিকার। এই অবস্থা দেখে পশ্চিমা বুদ্ধিজীবী ও কিছু গোষ্ঠী বুঝতে পেরেছে যে ভারতের দিক পরিবর্তন হচ্ছে, এবং যদি এই প্রবণতা চলতে থাকে তাহলে হিন্দু সভ্যতা ও চিন্তাধারা পুনরুজ্জীবিত হবে। এই কারণেই মহাকুম্ভের সময় কিছু লোক এতটা ক্ষুব্ধ হয়েছিল। তারা নেতিবাচক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু হিন্দু পুনর্জাগরণের জোয়ার তাদের সহ্য হয়নি। 2014 থেকে এখন পর্যন্ত এই প্রক্রিয়াগুলো চলছে। যেহেতু সরাসরি এগুলো থামানো যাচ্ছে না, তাই এখন তাদের এজেন্ডা বদল হয়েছে। এখন তাদের কৌশল হলো হিউম্যান রাইটস, সেকুলারিজম, ডেমোক্রেসি এবং রিলিজিয়াস ফ্রিডম, এই 4 প্যারামিটার ব্যবহার করে ভারতকে কাউন্টার করা। তারা এটাকে কোয়াড বলছে, অর্থাৎ ভারতের বিরুদ্ধে লড়াই করতে হলে এই 4টি ইস্যুতে ন্যারেটিভ তৈরি করতে হবে। এই 4টি পয়েন্টকে ধরেই ভারতকে নড়িয়ে দিতে হবে। এখন এটা কিভাবে করা হবে? এর জন্য কিছু ন্যারেটিভ তৈরি করা হয়েছে। প্রথম ন্যারেটিভ, ভারতে আজকাল হিন্দু পুনর্জাগরণ চলছে, যেখানে হিন্দু ঐক্যের ভিত্তিতে মানুষ একত্রিত হচ্ছে। এই ঐক্য ভাঙতে কাস্ট নামের একটি মেটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। বুদ্ধিজীবী স্তরে একটি আন্দোলন চালানো হচ্ছে যে ভারত একটি কাস্ট ভিত্তিক দেশ। এই ন্যারেটিভ চালানোর পাশাপাশি পশ্চিমা রেস থিওরিকে কাস্টের ফ্রেমওয়ার্কের সাথে জুড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ পশ্চিমের রেস থিওরিকে কাস্টের সমতুল্য বানানো হচ্ছে। এই কারণে কিছু লোক সারাদিন শুধু কাস্ট নিয়ে কথা বলে, কারণ তাদের এই এজেন্ডার অংশ বানানো হয়েছে। তারা জানে যে যদি তারা দেশকে জাতপাত ও বিভেদে ভাগ করে তাহলে হিন্দু ঐক্য ও সিভিলাইজেশনের ইউনিটি ভেঙে পড়বে। দ্বিতীয় বড় এজেন্ডা, ভারতে এখন সেন্সাস বা জনগণনা প্রক্রিয়া চলছে। এই সেন্সাসকে বাধা দিয়ে সেখানে কাস্টের ইস্যু ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে ভারতের উন্নয়নে বাধা সৃষ্টি হয়। এরপর ডেমোক্রেটিক লেভেলে বা দেশের ভেতরে নতুন ফল্ট লাইন্স বা বিভেদের রেখা চিহ্নিত করা হচ্ছে। উইল ডি ডেনিগার একজন বামপন্থী লেখক। তার বইগুলো যদি আপনি পড়েন তাহলে দেখবেন এই বইগুলিতে একটি চিন্তাধারা তৈরি করা হয়েছে যে সনাতন ধর্মে যত দেবদেবী আছেন এবং সনাতন ধর্মের সাথে যুক্ত যত লোক আছেন তারা মূলত শুধুমাত্র যৌন ফ্যান্টাসিতেই বুঁদ হয়ে থাকেন। যদি আমি উইন্ডি ডনিগারের বই থেকে কিছু উদাহরণ দিই, তাহলে প্রথম উদাহরণ হলো তার বইয়ে বারবার আলোচনা করা হয়েছে যে শিবলিঙ্গ মূলত শিবের লিঙ্গ, পুংজননাঙ্গ। এরা সনাতন ধর্মের দার্শনিক দিকটা বুঝতে পারেননি, কারণ তারা মার্কসিস্ট ফ্রেমওয়ার্কে ব্যাখ্যা করেছেন। তাদের ধারণাই নেই যে শিবলিঙ্গের প্রকৃত তাৎপর্য। বিশেষ করে যদি শিব পুরাণের কথা বলি তাহলে তা হলো সৃষ্টির মহাজাগতিক ব্যবস্থা। কিন্তু যেহেতু তারা এই শিব পুরাণ না পড়েছে না বুঝেছে, তাই তারা নিজেদের ব্যাখ্যা চাপিয়ে দিয়েছে। এরপর যদি আমরা একই ধরনের ন্যারেটিভের কথা বলি যা তারা এখানে চালিয়েছে, তা হলো বিষ্ণু ভগবানকে নিয়ে। বিষ্ণুর একটি রূপ ছিল মোহিনী, যেখানে তিনি নারীর রূপ ধারণ করেছিলেন, কিন্তু তারা এই বিশেষ পয়েন্টটাকে ধরে নিয়েছে এবং উইন্ডি ডনিগারের বইতে এই পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে যে কৃষ্ণ যখন নারীর রূপ নিলেন তখন এটির কোনো দিব্য অর্থ ছিল না, বরং এটি প্রমাণ করে যে সেটা মূলত জেন্ডার ফ্লুইডিটির একটি খেলা ছিল। আর এই জেন্ডার ফ্লুইডিটির খেলাটাই আজকের দিনে তারা তাদের কুইয়ার এলজিবিটি প্লাস এজেন্ডা চালানোর জন্য ব্যবহার করে। তারা বলে যে সনাতন ধর্মে জেন্ডার ফ্লুইডিটি আছে। দক্ষিণ ভারতে কিছু তারকা আছেন, যেমন একজন বিখ্যাত অভিনেতা যে নিজেকে শুধু অভিনেতা বলে পরিচয় দেয়, তার নাম বিজয়। সে প্রায়ই তার সিনেমায় সূক্ষ্মভাবে ন্যারেটিভ চালায়, যেমন ভাই তোমরা মন্দির বানাচ্ছ কেন, মন্দিরে টাকা নষ্ট করছো কেন, দান করছো কেন, এগুলো সব বাজে কাজ। কিন্তু এই মকিং কি শুধু হিন্দু মন্দিরের বিরুদ্ধেই হয়, অন্য কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আর সবচেয়ে বড় কথা, এই অভিনেতা বিজয়ের আসল নাম হলো জোসেফ বিজয়। এর বেশি আমি কিছু বলবো না, আপনারা বুদ্ধিমান, বুঝতে পারছেন। তারপরে এই লোকেরা বলে ভাই ভারতে আজকের দিনে সেকুলারিজম কমছে, আর এই সেকুলারিজমকে আরও দুর্বল করতে এরা যে এজেন্ডা তৈরি করেছে সেটা এখন
দুভাবে প্রকাশ করবে। প্রথমত আপনি দেখবেন ভারতে এখন ওয়াকফ বিলের বিরোধিতা চলছে। এই ওয়াকফ বিলকে এরা সেকুলারিজমের বিতর্কের সাথে জুড়ে দেবে। যেই মাত্র এই বিল সেকুলারিজমের ডিবেটের সাথে যুক্ত হবে, দেশ বিভক্ত হয়ে যাবে এই প্রশ্নে। কিভাবে এই বিল আজকের দিনে সংখ্যালঘুদের আলাদা করছে, কিভাবে এটি মূলত হিন্দু আধিপত্যকে বাড়িয়ে তুলছে। ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদের পাশাপাশি ভারতে এখন অ্যান্টি ইমিগ্রেশন বিল আসতে চলেছে, কারণ সেই বিলে কিছু নির্দিষ্ট মানুষকে, যারা কিছু রাজনৈতিক দলের ভোট ব্যাংক, বেছে বের করে দেওয়া হবে। এই প্রেক্ষাপটে আপনি দেখবেন এই দুই ইস্যুকে জোরালোভাবে মিশিয়ে দেওয়া হবে এবং ভারতের সেকুলারিজমকে নিয়ে প্রশ্ন তোলা হবে। আর যখন এটা শেষ হবে তখন এরা নতুন করে প্রচার শুরু করবে যে ভারতে ডেমোক্রেসি কমছে। এখানে তাদের ডেমোক্রেসির মানে হলো কিছু নির্দিষ্ট সো কল্ড মাইনরিটি গোষ্ঠী, যারা নিজেদের সংখ্যালঘু দাবি করে, এরা সুবিধা না পাওয়া। আসলে আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি ভারতের শিখদের জনসংখ্যা 2% হলে তারা সত্যিই কি মাইনরিটি। এর বদলে 20% জনসংখ্যার একটি গোষ্ঠীকে মাইনরিটি বলা হচ্ছে। এটা অবাক করার মতো। যাই হোক, ভারত এইভাবেই চলে আসছে। এই কারণেই ডেমোক্রেসি, সেকুলারিজম, এই পয়েন্টগুলোকে মিলিয়ে একটি হিউম্যান রাইটস ডিবেট তৈরি করা হচ্ছে। এখানে আসল গেমটা এটাই। আজকের রিপোর্টে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, যা আসলে এই পুরো ফ্রেমওয়ার্ককে জাস্টিফাই করছে। আর এখন এই ফ্রেমওয়ার্কে ভারতের মধ্যে কাস্ট ইস্যু হোক, হিন্দুত্বকে ডেমোনাইজ করার ইস্যু হোক, হিন্দু ধর্মকে মক্কার করার ইস্যু হোক, বা অ্যাক্টসের মাধ্যমে হিন্দু ধর্মকে হেয় করার ইস্যু হোক, এই সব কিছুই শুধুমাত্র এই কারণে চলছে যে আজকের দিনে হিন্দু রিজুভেনেশন, হিন্দু রিভাইভালিজম, হিন্দু ঐক্য এবং ইউনিটি এবং হিন্দু থিঙ্কিংয়ের ভিত্তিতে হিন্দু ফিলোসফিক্যাল ও ধর্মীয় অল্টারনেটিভ তৈরি হচ্ছে। এগুলো তাদের টলারেট করা সম্ভব হচ্ছে না। এটা মনে রাখবেন, শেষ পর্যন্ত রিলিজিয়াস ফ্রিডমের জন্য ইস্যু ভারত নয়, রিলিজিয়াস ফ্রিডমের জন্য ইস্যু হলো হিন্দু, এবং এটা আরও আগাবে, এগিয়ে যাবে। আপনি এটাকে দুই জায়গায় ম্যানিফেস্ট হতে দেখবেন আগামী কয়েক মাসে। ওয়াকফ সম্পর্কিত প্রোটেস্ট এবং অবৈধ অভিবাসন নিয়ে ইস্যু। কিছু পার্টি আজকের দিনে অবৈধ অভিবাসন নিয়ে এমনভাবে রাস্তায় নেমে আসবে যে মনে হবে যেন তাদের নিজের মা বাবাই অবৈধ অভিবাসী ছিলেন, যাদের উচ্ছেদ করে বের করে দেওয়া হচ্ছে। আপনি এই ন্যারেটিভকে নিজের চোখে আনফোল্ড হতে দেখবেন। একদিকে যেমন ডোমেস্টিক লেভেলে এই ঘটনাগুলো ঘটবে, ঠিক একইভাবে আন্তর্জাতিক লেভেলে এই সব এজেন্সিগুলো তাদের সমর্থনে একটি গ্লোবাল ন্যারেটিভ তৈরি করতে থাকবে। কারণ তাদের আলটিমেট অবজেক্টিভ শুধু একটাই, ভারত যেন বিভক্ত থাকে, ভারত যেন ভেঙে পড়ে, ভারতে যেন প্রতিনিয়ত প্রোটেস্ট হয়, যাতে ভারতের কোনো ইনভেস্টমেন্ট বা গ্রোথই না হতে পারে। এটাই তাদের পুরো এজেন্ডা এবং এই এজেন্ডা অনুসারেই তারা কাজ করে চলেছে। আপনার ফিডব্যাক আমাদের পথ দেখায়। কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। পছন্দ হলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।